আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, জিএসটিতে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের এই ক্লাস। আশা করছি ক্লাসটি করে তোমরা সবাই উপকার পাবা। আমরা কুইক চলে যাচ্ছি ক্লাসে। প্রিভিয়াস কোশ্চেন মূলত আমরা এখানে দেখছি উইচ ওয়ার্ড ইজ রংলি স্পেল, কোন বানানটা ভুল চিন্তা করে ফেলতে পারো। স্পেলিং মোডের প্রশ্ন তোমরা জিএসটির প্রত্যেক ইউনিটেই পেতে পারো, একটা করে বলা যেতে পারে, যদিও নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু জিএসটির প্রত্যেক ইউনিটে প্রিপোজিশন সিনোনিম থেকে প্রশ্ন নিশ্চিত পাবা। বিশেষ করে যারা এ এবং বি ইউনিটের স্টুডেন্ট তারা স্পেলিং থেকে প্রশ্ন পাওয়ার ভালো চান্স আছে, যেহেতু ইংলিশ প্রশ্নের সংখ্যা একটু বেশি। উত্তরটা কী হবে? ইয়াস, উত্তর হবে রিসিপ্ট। মানে এখানে বানানটা হওয়া উচিত RECEIPT। দেখো বলছে ভুল বানান কোনটা, রেমিনিজেন্স বানান ঠিক আছে, রিসিপ্ট ঠিক আছে, রিসিপ্ট ঠিক আছে, এখানে ইটা আগে হবে RECEIPT, রিসিপ্ট। কঠিন বানান না কিন্তু। অ্যান্ড দেন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এবং অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের এই টপিকটা সবার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এ এবং বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য। বি ইউনিটে গত বছর এসেছিল উইচ ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দে আর অর্গানাইজিং আ সার্চ পার্টি। তাহলে আমরা এটাকে দেখছি সাবজেক্ট, এই অংশ দেখছি ভার্ব, এই অংশ দেখছি অবজেক্ট। তাহলে প্যাসিভে আমরা এ সার্চ পার্টিকে সাবজেক্টে বানাবো, দেটাকে দেম বানাবো, আর যেহেতু আর অর্গানাইজিং আছে প্যাসিভে আমরা ভার্বের 3 ফর্ম লিখি অর্গানাইজড, আর এর কী বানাবো, মানে অক্সিলারি থাকলে, মানে কন্টিনিউয়াস মোডে থাকলে আমরা বিইং অ্যাড করি। দেখো উত্তর কোথায় আছে, উত্তর নিশ্চয়ই তুমি এটা নিবা। দেখো এ সার্চ পার্টিটাকে তুমি এখানে লিখেছ, তারপর দের দেম লিখেছ, অর্গানাইজড লাগবে, অর্গানাইজড কিন্তু আছে কোথায়, দেখো অর্গানাইজড আছে এখানে, এবং আর অর্গানাইজিং যেহেতু আমরা এখানে এ সার্চ পার্টির সাথে ইজ লাগে, তাই না, ইজ আর বিইংটা অ্যাড করলাম। এটা আমার ভুল কেন? এ সার্চ পার্টি দে, এ সার্চ পার্টি দে হ্যাভ অর্গানাইজড, মানে কেমন বিষয়, প্যাসিভ হলো না। এ সার্চ পার্টি ইজ বিইং অর্গানাইজড বাই দে, না বাই দ্যাম হয়। আমরা জানি দে শব্দের অবজেক্টিভ দ্যাম, এবং আমরা প্যাসিভ ভয়েসে অফকোর্স প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্মটা লিখি, অবজেক্টিভ ফর্মটা লিখি। এ সার্চ পার্টি বাই দ্যাম বিইং অর্গানাইজড, কেমন বিষয়, এখানে অক্সিলারি নাই, আর বাক্য এমন তো আমরা লিখি না। ওকে, উত্তর আছে ডি নম্বরে, এ সার্চ পার্টি ইজ বিইং অর্গানাইজড বাই দেম। 3 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন তোমরা জিএসটির প্রত্যেক ইউনিটেই পেতে পারো, ABC প্রত্যেক ইউনিটেই পেতে পারো, এবং পাওয়ার ভালো চান্স আছে। ভালোভাবে দেখে নিও যদি কারো গ্যাপ থাকে। আমি তোমাদেরকে সাজেশন মোডের ভিডিওতে বলেছিলাম উইচ সেন্টেন্স মেনটেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই মেনটেনেন্সটা, এদের দুজনের যে একটা সঙ্গতিটা, এই সঙ্গতিটা কোন বাক্যে ঠিক আছে। সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স আর এট স্কুল, রাকিব, সালমান অর শারমিন হ্যাভ ভিজিটস দ্য পার্ক, দ্য ম্যান উইথ দ্য কালারফুল বার্ডস লিভ অন মাই স্ট্রিটস, ওয়ান অফ মাই আঙ্কলস আর গোয়িং অন আ ট্রিপ টু লাওস। দেখো ভাই, আমাদের এখানে বলছে মেনটেন করা আছে কোথায়, মানে কারেক্ট কোনটা। তাহলে আমরা ডি নাম্বার দিয়ে যদি কাছাকাছি করি, তোমরা জানো ওয়ান অফের পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, ইজ হলে আমরা ঠিক ধরতাম, ফলে এটা ভুল। অ্যান্ড দেন সি নাম্বারে দ্য ম্যান উইথ দ্য কালারফুল বার্ডস, আমরা জানি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট যদি হয় তখন বাক্যে থাকা প্রথম সাবজেক্টের অংশে প্রথম প্রিপোজিশনের আগে শব্দটা ভার্ব নির্ধারণ করে। দ্য ম্যান যেহেতু সিঙ্গুলার, ফলে লিভের সাথে লিভস এস থাকতে হতো, কারণ ভার্বের সাথে এস বা এস থাকলেই সেটা সিঙ্গুলার হয়। অ্যান্ড বি নাম্বার আসো রাকিব, সালমান অর শারমিন, ভাল লাগছে হ্যাভ দিয়েছেন, কিন্তু ভাই হ্যাভের পর কি ভিজিটস হয় নাকি, ভিজিটেড হইলে ভালো হইতো, ফলে ক্রস। উত্তর হলো এটাই। সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স প্লুরাল, সুমিতা আছে তার ভাইয়েরা আছে, ভার্ব দিলাম প্লুরাল, আর এট স্কুল তারা স্কুলে। আশা করছি ক্লিয়ার। অ্যান্ড দেন কোশ্চেন 4, আই উইল ওয়াটার দ্য প্ল্যান্টস টুমোরো, আমি আগামীকাল প্ল্যান্টসে পানি দিব। পারসুয়েসিভ মুডের প্রশ্ন তোমরা যারা জিএফটিতে পরীক্ষা দিবা প্রত্যেক ইউনিটেই পাওয়ার খুব চান্স আছে। আমি তোমাদেরকে বলেছি আই উইল ওয়াটার দ্য গার্ডেন, এখানে ওয়াটার দ্য প্লান্টস টুমোরো, এখানে ওয়াটারটা কোন পারসুয়েসিভ স্পিচ? আমরা জানি ইংলিশের একই ওয়ার্ড কিন্তু একাধিক পারসুয়েসিভ স্পিচ হতে পারে, তাই না? যেমন আমরা বললাম যে আমরা বলি, তোমরা এটা নিশ্চয়ই পড়ো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে নর্মালি আমরা গোটাকে ভার্ব আকারেই পড়ে থাকি, কিন্তু তোমরা গোটাকে কি বলবা, অ্যাজেটিভ বলবা, দেখছো তোমরা নাউন বলবা, তাই না? কারণ কি, গো মানে এখানে যাওয়া না, গো অর্থ রীতিনীতি, কাস্টম বোঝাচ্ছে। আর্টিকেল দি এবং প্রিপোজিশন অফের মাঝে সিঙ্গেল ওয়ার্ড হলে ডেফিনেটলি সেটা কি হয়, নাউন হয়। তাহলে গো দেখলেই আমরা ভার্ব বলে দিব না, বরং দেখবো শব্দটা বাক্যের কোথায় বসা আছে। এবং লাভলি কোশ্চেন ফ্রম দিস অ্যাঙ্গেল, যদি বলতো ওয়াটার কোন পারসুয়েসিভ স্পিচ, তখন আমরা হয়তো নাউনেই লিখতে হতো,
মানে সেন্টেন্স দেওয়া ছাড়া। বাট একটা সেন্টেন্স লিখে যদি একটা শব্দকে কোন পার্টস অফ স্পিচ বের করতে বলা হয়, এটা খুব মানে ইজি উপায় টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। তাহলে আই উইল ওয়াটার দ্য প্লান্টস টুমোরো, এখানে ওয়াটারটা নিশ্চয়ই ভার্ব। আই উইল ওয়াটার, আমি পানি দিব, এখানে পানি দেওয়া বোঝাচ্ছে ওয়াটার শব্দের অর্থটা। কেমন? ওয়াটার শব্দ কিন্তু অ্যাজেটিভ হতে পারে, যে দিস ইজ আ ওয়াটার পট, দিস ইজ আ ওয়াটার পট। ওয়াটার পট, দেখো ভাই বোন, পটটাকে যদি আমরা নাউন বলি তাহলে ওয়াটারটাকে কী বলবো? অ্যাজেক্টিভ বলবো। দিস ইজ আ ওয়াটার পট, তাহলে ওয়াটারটা কি? অ্যাজেক্টিভ। আবার আমরা বলতে পারি, আমরা ওয়াটারটাকে নাউন আকারে চিনি, ওয়াটার ইজ এসেনশিয়াল। ওয়াটার ইজ এসেনশিয়াল মানে পানি খুবই অত্যাবশ্যকীয়, তাই না? পানি ছাড়া আমরা চলতেই পারি না। তাহলে ওয়াটারটা নর্মালি আমরা নাউন আকারে ব্যবহার করি ওয়াটারটাকে, বাট ওয়াটারটা বাক্যে অ্যাজেটিভ হতে পারে, এবং আমরা পরীক্ষা পেলাম ভার্ব আকারে। অ্যান্ড দ্য নেক্সট উত্তর পেয়ে গেছি ভার্ব। বলছে উইচ ওয়ান ইজ নট ইনক্লুডেড ইন টাইপস অফ কনফ্লিক্ট। এটা এইচএসসির ইংলিশ টেক্সট বইয়ের প্রশ্ন। টেক্সট বইটাকে ঝালাই ফালাই করে ফেলতে হবে। যারা এ এবং বি ইউনিটে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, নিশ্চয়ই ঝালাই ফালাই করে ফেলেছ। না করতে পারলে ভাই যতটুকু সম্ভব করো। আমি আবার একটু রিকেপ করি। টেক্সট বইয়ের যে পয়েন্ট 5টা তোমরা ভালোভাবে পড়বা। প্রথম পয়েন্ট যেটা প্যাসেজ পড়বা, রিডিং কম্প্রিহেনশন। টেক্সট বইয়ের রিডিং কম্প্রিহেনশন তোমাদের প্যাসেজ আকারে পরীক্ষা আসতে পারে, ভাগ্য ভালো থাকলে। গত বছর কিন্তু এসেছিল। ইভেন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটেও ইংলিশ টেক্সট বই থেকে ডাইরেক্ট প্যাসেজ আসে 5 মার্কসের ফক মিউজিক দিয়ে। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকা 7 কলেজের পরীক্ষায়ও কিন্তু ডিরেক্ট বঙ্গবন্ধুর ভাষণের একটা পোর্শন দিয়ে 5 মার্কসের প্যাসেজ আসছে। ফলে তুমি কিন্তু পড়ে যাইও ভাই, আসলে যেন নির্দ্বিধায় আনসার করতে পারো। শর্ট সিলেবাসে থাকা প্যাসেজগুলো রিডিং করে যাও, যেন প্যাসেজ আসলে আনসার করতে পারো, নাম্বার 1। নাম্বার 2, কবিতাগুলোর যে 15টা কবিতা আছে, শর্ট লং খুঁজো না, সবগুলো কবিতার নাম, লেখকের নাম কি এবং ওনার বাড়ি কই, এতটুকু জানিয়ে যাও। থার্ড পয়েন্ট বলছিলাম আমরা ফিগার অফ স্পিচ নামে একটা টপিক আছে, যে কোনো বই ধরে পড়ে ফেলবা, ইউটিউবে অনেক ভিডিও আছে, আমারও আছে, সার্চ করে তোমরা বের করে ফেলবা। 4th পয়েন্ট বলেছি ভোকেব বোর্ডের মোডের প্রশ্ন পেতে পারো ভাই, বিশেষ করে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিংও পেতে পারো। অ্যান্ড 5th পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইউনিটে এসছে, A, B, C ইউনিটে এসছে। ইভেন প্রথম যে বছর জিএসটিতে পরীক্ষা হয়েছিল, বি ইউনিট সায়েন্সের ইউনিটে 2টা প্রশ্ন ডাইরেক্ট এই থেকে আসছে, ম্যাচিং টেবিল থেকে আসছে। বলতে চাইছি শর্ট সিলেবাস আন্ডারে থাকা প্রতিটা লেসনের শেষ দিকে দেখবে অনেকগুলি অনুশীলনী কোশ্চেন আছে, তার মধ্যে ম্যাচিং টেবিল যেখানে পাবা সেগুলো একটু দেখে নিও ভাই, ভাগ্য ভালো থাকলে সেখান থেকে প্রশ্ন পাবা। ওকে, তাহলে এখানে বলছে টাইপস অফ কনফ্লিক্টের আন্ডারে না কোন টাইপসটা, মানে কোন ধরনের কনফ্লিক্টটা টাইপস অফ কনফ্লিক্টের আন্ডারে নাই আমাদের বইতে, আমাদের বইয়ের ভাষায় বলা। তাহলে এখানে উত্তর হবে ভাইয়া ভ্যালু কনফ্লিক্ট নামে কোনো কথা নাই, সেল কনফ্লিক্ট আছে, পাওয়ার কনফ্লিক্ট, ইকোনমিক কনফ্লিক্ট আছে। ওকে, অ্যান্ড দেন যাচ্ছি এ ওয়ারিয়ার অফ লাইট, মানে যুদ্ধের এ ওয়ারিয়ার অফ লাইট মানে একজন ওয়ারিয়ার মানে যোদ্ধা, লাইট মানে আলোর যোদ্ধা, মানে একজন সংগ্রামী মানুষকে রেফার করছে। একজন সংগ্রামী মানুষ ড্যাশ হিজ ওয়ার্ল্ড, তার পৃথিবীটাকে উইথ দ্য পিপল হি লাভস, মানে একজন সংগ্রামী মানুষ তার পৃথিবীটাকে, তিনি যাকে ভালোবাসেন তাদের সাথে কি করেন? এনকারেজ করেন। এ ওয়ারিয়ার অফ লাইট, মানুষ কিন্তু একজন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার না? ভার্বের সাথে অ্যাজ ওয়েস হলে হয় সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ ওয়েস হলে হয় সিঙ্গুলার, অ্যাজ ওয়েস নাই, ফলে এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে একটা ভার্ব প্রয়োজন, এখানে কিন্তু গ্রোয়িং দিছে অক্সিলারি নাই, ফলে এটাও বাদ দিয়ে দিলাম। দেখো এ আর ডি বাদ দিলাম। এবার থ্রোজ নাকি শেয়ার্স, চিন্তা করো ভাই, বাক্যটা কিন্তু পজিটিভ মোডে বলছে। থ্রো মানে নিক্ষেপ করা, ফেলে দেওয়া, আর শেয়ার মানে কিন্তু মানে জানানো, তাই না? তাহলে উত্তরটা কিন্তু ভাই বোন তুমি সি নাম্বার দেওয়া কথা। এ ওয়ারিয়ার অফ লাইট, একজন সংগ্রামী মানুষ, শেয়ার্স মানে শেয়ার করেন, তিনি জানিয়ে দেন হিজ ওয়ার্ল্ড মানে তার পৃথিবীটাকে, মানে তার জীবনটাকে, উইথ দ্য পিপল ওই মানুষদের সাথে, হি লাভস যাদেরকে তিনি বা যাকে তিনি ভালোবাসেন। দ্যাটস ইট। ইউ হ্যাভ মেড ইউর বেড, তুমি তোমার বেডটা ঠিক করছো, এটা বলছে। অ্যান্ড নাও ইউ মে ড্যাশ অন ইট, তুমি তোমার বেড ঠিক করছো, বেড মানে তো ঘুমের জায়গা, তাই না? তাহলে বাক্যের অর্থটা এমন হওয়া উচিত, ইউ হ্যাভ মেড ইউর বেড, তুমি তোমার বেডটা ঠিক করছো, যেহেতু ইউ মে নাও, এখন ইউ মে তুমি ঘুমাইতে পারো। এখানে কোন শব্দটা দিলে ঘুমানো অর্থটা আসে? দেখো ইউ মে আছে, খেয়াল করে, ক্লু কিন্তু ইজি। এ মে ভার্বের যে পয়েন্ট আছে, ভার্ব দিয়ে যে টপিকগুলো আছে আমাদের ইংলিশে, ফর এক্সাম্পল টেন্স, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, কেমন সাবজাংটিভ, এগুলোর ভাই ভালো করে পড়েও এখান থেকে প্রশ্ন না পেয়ে যাবা না, কোনো ইউনিটেই না। মানে টেন্স, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, সাবজাংটিভ, পজিটিভ, এই কয়েকটা গ্রামার ভার্বের সাথে রিলেটেড টপিক, এগুলো থেকে প্রশ্ন নিশ্চিত করে পাবা প্রত্যেক ইউনিটে, 1, 2, 3 পাইতে পারো কিন্তু। তাহলে
মে একটা মডেল অক্সিলারি, তারপর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসবে। দেখো ভাই, লেইড ভার্বের বেস ফর্ম না, লেইনও ভার্বের বেস ফর্ম না। এখন লেই অর্থ রাখা, লেই অর্থ কি? রাখা। আর লাই অর্থ শোয়া। উত্তর পেয়ে গেছো তোমরা নিশ্চয়ই, লাই। তাহলে ইউ হ্যাভ মেড ইউর বেড অ্যান্ড ইউ মে লাই অন ইট। তোমার বেডটা তুমি ঠিক করছো, এখন তুমি শুইতে পারো। দ্য সেটিং অফ দ্য স্টোরি এ মাদার ইন ম্যানভাইল ইজ ইন দ্য, আসলে এখানে আমার খুব বেশি বোঝানোর কিছু নেই, এটা একবারে ডিরেক্ট লিটারেচার মুডের কোয়েশ্চেন। এটা তোমরা হয়তো অনেকে মানে পারার কথা না, কারণ এই কোয়েশ্চেনটার উত্তর যা হবে ডিরেক্ট বলে দিচ্ছি, উইন্টার। হ্যাঁ, দ্য সেটিং অফ দ্য স্টোরি এ মাদার ইন ম্যানভাইল ইজ ইন দ্য, মানে এই মাদার ইন ম্যানভাইল এই স্টোরিটার সেটিংটা কোন সময় হয়েছে? উইন্টারে। এখন বলো স্যার এগুলো পারবো কেমনে? এগুলো আইদার তুমি পারবা না, এটা নিয়ে কেউ চাপ নিও না। আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পেয়েছি, এই প্রশ্ন দেখিয়ে বলে স্যার এই মুডের প্রশ্ন যদি আরও আসে আমি কেমনে পারবো? ভাই প্রথমত তুমি এটা পাওয়ার চান্স নাই। দুই একটা প্রশ্ন মানে অকওয়ার্ড আসতে পারে যেগুলো তুমি পারবা না, আর তুমি সব পাইলে চান্স পাবা না। সব পেরে কেউ ফার্স্ট হয় না, দুই চারটা প্রশ্ন স্কিপ হয়ে যাবে, বাট ইচ্ছা করে তোমরা বাদ দিব না। এবং এগুলো ভালো করার জন্য আমার একবারে ইজি চাপমুক্ত সাজেশনটা হলো ভাইয়া, ওই যে টেক্সট বইয়ের যে বিষয়গুলো বলছিলাম না, সেগুলো একটু পড়ো, দ্যাটস ইট। যদি আরও ভালো পারো, বিসিএসের প্রশ্ন যখন তুমি সমাধান করে ফেলেছো বা হাতে যদি সময় থাকে করবা যখন, তখন সম্ভব হলে সহজ সহজ লিটারেচার মোডে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি একটু রিডিং পড়ে যাইও, যেন আসলে আনসার করতে খুব বেশি কষ্ট না হয়। বাট এই মোডের কোশ্চেনটা তোমরা খুব পাবা না, একটা রেয়ার কেস বলে দিলাম। অ্যান্ড দেন 9 নম্বর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, হ্যাভ ইউ এভার ড্যান্স টু ক্যানাডা? হ্যাভ ইউ এভার ড্যান্স টু ক্যানাডা, আমি এই প্রশ্নটাই কোথাও দেখিয়েছিলাম, সম্ভবত চট্টগ্রামের কোনো একটা ভিডিওতে, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য তৈরি করা আমার একটা ভিডিওতে এই কথাটা বলেছিলাম। এখানে উত্তর নিশ্চয় ভাইয়া বুঝতে পারছো বাক্যটা, হ্যাভ ইউ এভার ড্যান্স টু ক্যানাডা। আমরা হ্যাভ আছে, এখানে একটা ভার্ব লাগবে, তাহলে ভারতীয় ফর্ম লাগবে, ভারতীয় ফর্ম কিন্তু একটাই আছে, শেষ। মানে আমি আর যদি ব্যাখ্যা না করি, তাহলে হ্যাভ ইউ এভার বিন টু ক্যানাডা মানে কি? হ্যাভ ইউ এভার বিন টু ক্যানাডা মানে তুমি কি কখনো ক্যানাডা গিয়েছো? গিয়েছো মানে কি? তুমি গিয়ে চলেও আসছো। আমি এখানে তোমাদেরকে এই ব্যাখ্যাটা সেখানে বলেছিলাম, আবার একটু বলি। দেখো আমরা কিন্তু বলতাম যে আই হ্যাভ গান টু ক্যানাডা, যদি আমি বলতাম আই হ্যাভ গান টু ক্যানাডা মানে কি? আমি ক্যানাডায় গিয়েছিলাম। গিয়েছিলাম মানে কি? আই হ্যাভ গান টু ক্যানাডা মানে আমি কানাডায় গিয়েছিলাম না, আমি কানাডায় গিয়েছি। এই গান দিয়ে বোঝায় আমি কানাডায় গেছি, এখনও ফিরে আসে নাই। বাট বিন দ্বারা মূলত বোঝায় কেউ কোথাও গিয়েছে এবং ফিরেও এসছে। আমরা বলছি কি হ্যাভ ইউ এভার বিন টু ক্যানাডা মানে কি? তুমি কি ওখানে ক্যানাডা গিয়েছো? এটা অনেকটা ভিজিটের মুডে আসে, এক্সপিরিয়েন্সের মুডে। কেমন? তাহলে গান আর বিনের পার্থক্য হলো, গান দিয়ে মূলত কোনো লোক কোথাও গিয়েছে, তিনি এখনও ফিরেন নাই। আর বিন দ্বারা মূলত বোঝায় কোনো লোক কোথাও গিয়েছেন এবং ফিরেও এসেছেন। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু ক্যানাডা। আর এটা না বুঝলেও এখানকার উত্তর পাওয়ার জন্য খুব কষ্ট করতে হয় না। বিইং আমাদের এখানে হ্যাভ আছে ভাইয়া, ইন্টারোগেটিভ মুড, এখানে একটা ভার্ব লাগবে, ভার্বের 3 ফর্ম লাগবে, ভার্বের 3 ফর্ম আছে কেবল একটা অপশনেই, শেষ, বিন। গান থাকলে হয়তো আমরা চিন্তা করতে হতো বা টেনশনে পড়তাম, বাট এখানে আমরা পেয়ে গেছি। অ্যান্ড দেন আই উইশ আই ড্যান্স আ চাইল্ড অ্যাগেন। তোমরা জানো উইশ থাকলে তার পরবর্তী সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, উইশ থাকলে তার পরবর্তী সেন্টেন্সে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন তার পরবর্তী সেন্টেন্সের ভার্বটা যদি প্রিন্সিপাল ভার্ব হয়, তখন ওই ভার্বের পাস্ট ফর্ম বসবে, দ্যাটস ইট। আর যদি অক্সিলারি থাকে তখন আমরা কি লিখি? ওয়াজ লিখতে চাইলেও, মানে সাবজেক্ট আই হলেও সাবজেক্ট ভার্ব কিন্তু আমরা ওয়াজ লিখি না, কি লিখি? ওয়ার লিখে, যেহেতু একটা অবাস্তব কথাবার্তা, তাই না? আই উইশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন, আমি যদি বাচ্চা হইতাম, আবার এটা অবাস্তব কথা না? ফলে আবারও বলছি, আই উইশ থাকলে পরবর্তী সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি ভার্বের মানে প্রিন্সিপাল ভার্ব হয়, তখন ওই ভার্বটাই থাকবে। লাইক আমরা যদি ধরো এখানে আই উইশ আই কুড সলভ, অথবা কোন একটা ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্মে আমরা লিখব। বলতে চাইছি আই উইশের পর যখন পাস্ট টেন্স হবে এবং অক্সিলারি আমাদের প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হবে, তখন আমরা আই এর পরে ওয়াজ লিখি না, আই ওয়ার লিখি, এটা সবাই আমরা জানি। আই উইশ আই ওয়ার আ কিং, আই উইশ আই ওয়ার আ মিলিয়নিয়ার, তাহলে আই উইশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আশা করি ভাই বোন তোমরা উপকার পেয়েছো। ভিডিওতে একটা লাইক দিবা, নিশ্চয়ই কিছু বন্ধুর সাথে শেয়ার করবা বা মেনশন করবা, যেন তারাও ক্লাস করে উপকার পায়, তাদের কনফিডেন্স লেভেলটাকে একটু গ্রো করতে পারে। দেখা হবে তোমাদের সাথে শীঘ্রই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।